নমস্কার, আমি বানিদি আপনাদের সামনে উপস্থিত। আবার একটা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এলাম। বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট আজকে যেটা বলবো সেটা হচ্ছে সর্দি কাশি কেন হয়? আপনারা ভাবেন যে একটা বাচ্চা কেন সর্দি কাশি ছাড়তে চায় না এবং অনেক বড়দের ক্ষেত্রেও দেখা যায় যে সর্দি কাশি হচ্ছে কিন্তু কিছুতেই ছাড়ছে না, অনেক ওষুধ খাচ্ছেন, সব করছেন, কিন্তু একটা শ্লেষ্মা সারা বছর থাকছে। কেউ গলায় মাফলার জড়িয়ে সারা রাতে শুতে হচ্ছে, গরমেও মাফলার জড়িয়ে শুতে হচ্ছে, শীতেও মাফলার জড়িয়ে শুতে হচ্ছে, এবং কোথাও গেলে কেউ বলে যে মাথা শ্যাম্পু করবো না বাবা, ঠান্ডা লেগে যাবে। এই যে ঠান্ডা লাগা সর্দি কাশি, এটা কেন হয়? এটা ইনার মিনিং কতগুলো আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট হচ্ছে এটা মানে আপনাকে ১ নম্বর পয়েন্ট হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। যেসব মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম বলে মানসিকভাবে ভীষণভাবে কোনো জিনিসকে একটুতেই মানসিকভাবে গুরুত্ব দেয়, মানে কেউ কিছু বললে পরেই সবসময় সেটাকে ইনার মিনিং খোঁজার চেষ্টা করে এবং তার মধ্যে থেকে ভাবে যে বোধহয় আমাকেই আঘাতটা করা হলো। এই মানসিকতার মানুষ যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সর্দি কাশির প্রবণতাটা বেশি থাকে এবং তাদের দেখবেন সারা বছর লক্ষ্য করে দেখবেন সারা বছর তাদের কিন্তু সর্দি কাশিতে তারা ভোগে এবং নাক দিয়ে জল পড়বে, গলা চোকড হয়ে যাবে এবং একটুতেই তারা ফ্রিজের কোনো ঠান্ডা জল খেতে পারবে না, আইসক্রিম খেতে পারবে না, খেলেই কষ্ট হবে। সেকেন্ডলি হচ্ছে যে একসঙ্গে আমাদের যখন বেশি লোড পড়ে যায়, এবার বলবেন যে অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এক্সামের বোঝা একসঙ্গে পড়ে গেছে। ছোট বাচ্চাদের থেকে আরম্ভ করে বড় বাচ্চাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি, চাকরির পরীক্ষা দিতে গেলেও একসঙ্গে যদি একসঙ্গে অনেকগুলো চাকরির পরীক্ষা একসঙ্গে পড়ে যায়, তখন কিন্তু দেখবেন যে গলা চোকড হয়ে গেছে এবং আপনার কোথা থেকে একটা শ্লেষ্মা তৈরি হয়েছে এবং কোথা থেকে ঠান্ডা লেগে গেছে। মা বাবারা ভাবে, কী রে, সারা রাতে এসি চালিয়ে শুয়েছিলি, ফ্যান চালিয়ে? অ্যাকচুয়ালি না, ওই লোডটা সে নিতে পারছে না, তার জন্য তার বিশুদ্ধ চক্র চোকড হয়ে গেছে এবং বিশুদ্ধ চক্রটা তার স্তব্ধ হয়ে আসছে। কেন না, সে একসঙ্গে ওই চাপটা নিতে পারছে না। কিন্তু সে এইখানে সমস্ত কিছু আছে অনাহত চক্রে, কিন্তু বিশুদ্ধ চক্র থেকে যখন মুখ দিয়ে বেরোবে বা ব্রেনে পৌঁছবে, সেই পৌঁছানোটা সে কিন্তু করতে পারছে না। সেই জন্য তখন কি হচ্ছে, তার কাছে ওটা ভীষণ চাপ হয়ে যাচ্ছে। ওই চাপটার জন্য তার মধ্যে তখন বিশুদ্ধ চক্রটা ব্লকেজ হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়ে তখন তার কাছে একটা শ্লেষ্মার মতো পরিণত এবং গলার কাছে মনে হবে কিছু একটা দলের মতো পাকিয়ে রয়েছে এবং নাক দিয়ে জল পড়তে থাকবে বা এরকমভাবে দেখবেন সবসময় অনেকে করতে থাকে, গলার একটা যেন মনে হচ্ছে গলাটা পরিষ্কার হচ্ছে না, এইরকম ব্যাপারটা হতে থাকে। এটাও একটা সাইকোলজিক্যালি ব্যাপার। আরেকটা হচ্ছে যে অনেক মানুষের দেখা যায় ছোটোখাটো আঘাত, মানসিক আঘাত পেয়েছে, কিন্তু সেটা কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না। সেক্ষেত্রেও দেখবেন তার কিন্তু সারা বছর তার কিন্তু শ্লেষ্মা থাকবে এবং সর্দি কাশি, যেটা আমরা বলছি অ্যাসাচ সর্দি কাশি, অ্যাসাচ কিন্তু সর্দি কাশি নয়, সেটা কিন্তু এই যে মানসিক আঘাতটা পেয়েছে কিন্তু সেটা শেয়ার করার মতো কেউ নেই। যদি শেয়ার করে দিত, মন খুলে বলে দিত, তাহলে কিন্তু সেটা কিন্তু কমে যেত। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু আঘাত থাকে, যে আঘাতগুলো আমরা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কাজে সেই জায়গা থেকে আমরা কিন্তু সর্দি কাশির প্রবণতাটা থাকে। সেকেন্ডলি হচ্ছে যে আপনি কাউকে হয়তো হার্ট করেছেন, হার্ট বলতে কাউকে মনে ব্যথা দিয়েছেন, এমন একটা কথা হয়তো রাগের মাথায় বলে ফেলেছেন, পরে রিয়েলাইজ করেছেন যে ওনাকে এই কথাটা বলাটা আমার ঠিক হয়নি। তখন যে কষ্টটা আপনি পাচ্ছেন, সেই কিন্তু তাকে গিয়ে বলতে পারছেন না যে ভেরি সরি, আমি তোমাকে এই কথাটা বলে ফেলেছি, এটা আমার বলা উচিত হয়নি। কিন্তু যদি বলে দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কি হই না, নিজেদেরকে ছোট করব না, এটা অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে এবং এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি দেখা যাচ্ছে যে কেন ছোট হতে দেব না বা আমি নিজে কারোর কাছে ছোট হব না। এটার ক্ষেত্রেও কিন্তু গ্রহ কাজ করে এবং রাহু কেতু কাজ করতে থাকে, শনিও আমাদের কাজ করতে থাকে। তা সেই ক্ষেত্রে যদি আমি কাউকে হার্ট করে থাকি, আমার বিবেক দংশন হবে এবং বিবেক দংশনের থেকে
আমার কিন্তু সেখানে শ্লেষ্মা তৈরি হবে। আবার বলছি, বিশুদ্ধ চক্র ব্লকেজ হবে এবং সেখান থেকে সর্দি কাশি জিনিসটা হবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি কারোর কাছ থেকে ধোঁকা খেয়ে থাকেন, সে প্রেমে ধোঁকা হতে পারে, ব্যবসায় ধোঁকা হতে পারে, জমি সংক্রান্ত বিক্রি করতে গিয়ে ধোঁকা খেতে পারেন। ধোঁকা হয়তো আপনাকে কেউ ঠকিয়েছে। আপনাকে কেউ যদি ঠকায়, সেই ঠকানোটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, কিন্তু আপনাকে সহ্য করে মুখ বুজে সহ্য করে নিতে হচ্ছে, তখনও কিন্তু আপনার ভেতরে ভেতরে এই কষ্টটা ভোগ করবেন এবং বিশুদ্ধ চক্র আবারও ব্লকেজ হবে এবং সেখানটায় একটা শ্লেষ্মা তৈরি হবে। মনে হবে আমার সর্দি কাশি হয়েছে, অ্যাকচুয়ালি সেটা সর্দি কাশি নয়। সেই জায়গাটা, এইগুলো যে বিভিন্ন কারণ, আমি এই কারণগুলো কিন্তু অনেক দিন ধরে অ্যানালিসিস করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে এই সবগুলো কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে বাড়িতে একটু আলোচনা করে দেখবেন যে প্রত্যেকে এই যে কারণগুলো আজকে আমি বললাম, এগুলো কারণে কিন্তু সর্দি কাশি হয়। অনেক বাচ্চার দেখবেন সারা বছর সর্দি কাশি হয়। অনেক বাচ্চার কেন হয় জানেন? বাচ্চার সর্দি কাশি তখনই হয় বা টনসিলের গণ্ডগোল হয়, সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে বাবা মার মধ্যে প্রায়শই ঝগড়া হচ্ছে, কিন্তু ও কিছু বলতে পারছে না। সেই ক্ষেত্রে দেখা যায় সেই বাচ্চার কিন্তু সর্দি কাশি লেগেই থাকে এবং টনসিলের গণ্ডগোল হয়। টনসিলটা আর কিছুই না, বিশুদ্ধ চক্রটা, এখানে বিশুদ্ধ চক্রটা ব্লকেজ করে এবং সেখান থেকে কষ্টটা হয়। কাজে সেই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। ঝগড়াঝাটি বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতেই পারে, কিন্তু ছোট বাচ্চার সামনে করবেন না। তা সে ঘুমিয়ে পড়লে ঝগড়া করবেন বা উইকেন্ডে একটা দিন রাখবেন যেদিন ঝগড়া করার জন্য দিন, আর পয়েন্টগুলো লিখে রেখে দেবেন, সেদিন আমি সব ঝগড়াগুলো করব। তাহলে দেখবেন যে ঝগড়া করার টেন্ডেন্সিটাই কমে গেছে এবং আপনারা খুব সুখে শান্তিতে বাস করতে পারছেন। আমার এই টিপসটা নিয়ে দেখবেন, কারণ আমিও তো সংসার করেছি। তা সেইখান থেকে আপনাদেরকে বললাম যে যত রকম কমপ্লেন থাকবে স্বামীর বিরুদ্ধে বা স্বামী স্ত্রীর বিরুদ্ধে, পয়েন্টগুলো লিখে রেখে দেবেন। যেদিন ছুটি সেদিন ঝগড়া করবেন, বাচ্চাদের সামনে করবেন না। তাতে বাচ্চাগুলো কিন্তু বাঁচবে এবং সুস্থ একটা বাচ্চা আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার বললাম যে আর একটা পয়েন্ট আছে যে মনের ভেতরে আমাদের অনেক ভাবনা লুকিয়ে থাকে। দেখুন, প্রত্যেকের জীবনেই একটা এম থাকে বা উদ্দেশ্য থাকে যে আমি এটা করব বা ওটা করব, কিন্তু সবটা কি, সব ভাবনা কি আমাদের পূরণ হয়? হয় না। কিন্তু যখন এই ভাবনাগুলো পূরণ না হয়, আমরা কিন্তু অবচেতন মনে কষ্ট পাই। কিন্তু আমি বলবো যে আমরা যদি ইউনিভার্সের কাছে সারেন্ডার করি যে ইউনিভার্স যতটুকুনি দেওয়ার ততটুকুনি আমাদেরকে দেবেন, তার বাইরে কিন্তু আমাদের কিছু পাবো না, এক্সট্রা কিছু পাবো না আমরা। আর যেটা পাবো না সেটা না পাওয়াই থাক। তা সেই একটি গানের কথা মনে পড়ে গেল। তা আমি যদি সব কিছু পেতে চাই, তাহলে সেটা তো আমার পক্ষে সম্ভব না। এই জীবনে, এক জীবনে তো সব কিছু পাবো না। কাজেই যেটুকুনি পেয়েছেন সেটাকে নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু সর্দি কাশির এই প্রবণতা বা শ্লেষ্মা বা গলার স্তব্ধ হয়ে আসা, এই জিনিসগুলো দেখবেন অনেকটা কমে এসছে। এবার বলবেন রেমেডি। রেমেডি কি? আমরা বেরোবো কোথা থেকে এর থেকে বেরোনোর জন্য হচ্ছে প্রথম একটা সুইচ কোড আমি আপনাদেরকে দেব, যে এই সুইচ কোডটা বাড়িতে সবাই ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে রিলিজ রেজিস্ট্যান্স 58। রিলিজ রেজিস্ট্যান্স 58। এটা কি হয়, আপনাকে যে কোনো বাধা থেকে বের করে নিয়ে আসবে, বা মনের মধ্যে যদি কোনো আপনার বাধা থাকে সেই বাধাটাকেও বের করে। এইবার হচ্ছে যে আমরা গলার বিশুদ্ধ চক্রকে অ্যাক্টিভেট করার জন্য, যাতে বিশুদ্ধ চক্রটাকে কোনোভাবেই স্তব্ধ না হয়ে যায় বা ব্লকেজ না হয়, সেটার জন্য আমরা কি করব, হাম চ্যান্টিং করব। HUM, হাম। হাম চ্যান্টিং করব। হাম হাম হাম। এইটা করলে কি হবে, গলার শ্লেষ্মাটা অনেকটা কমে যাবে। এবং এইখান থেকে যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, গলায় দেখবেন থাইরয়েড থেকেও কিন্তু গলায় অনেক সময় আমাদের শ্লেষ্মার এটা তৈরি হয়। তা সেই থাইরয়েড দু রকমের হয়। সেক্ষেত্রে হাম 108 আমরা চ্যান্টিং করব, তাহলে কিন্তু ভালো থাকবো। আর সর্বশেষ একটা মাস্টার সুইচ ওয়ার্ড আমি বলবো, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে সর্দি কাশি বা সত্যি সত্যি ঠান্ডা লেগেছে যদি কারোর হয়, সর্দি কাশি হয়ে থাকে, ইমিডিয়েট রিলিফ পাওয়ার জন্য লিমিট গার্ড 611। লিমিট গার্ড
611 এইটা চ্যান্টিং করবেন। দেখবেন আপনারা কতটা ভালো থাকতে পারছেন, সুন্দর থাকতে পারবেন এবং সুস্থ বাচ্চার জীবন দিতে পারবেন। এবং বাড়িতে আপনার ছেলেমেয়েরা যদি কষ্ট পায় সর্দি কাশিতে, তাহলে তাদেরকে এটা দিতে পারবেন। এইবার আসি তন্ত্রের কথায়। তন্ত্রের মাধ্যমে আমাদের এই যে সর্দি কাশির যে প্রবণতাটা, এটাও কিন্তু একটা গ্রহের খেলা। আমরা যদি দেখা যায় যে বারবার এই জিনিসটা হচ্ছে এবং এটার থেকে কি হয়, ডিপ্রেশন এসে যায় এবং ডিপ্রেশন আসে আমাদের গ্রহের মাধ্যমে। এবং তখন আমরা কি করি না, নবগ্রহের হোম করিয়ে দিই। নবগ্রহের হোম করলে পরে আপনি বা তার কবচ যদি আপনার কাছে থাকে, আপনার দেখবেন কোনোদিনও আর এই প্রবলেমগুলো থেকে আপনাকে আর কষ্ট পেতে হবে না। এবার বলবেন নবগ্রহ হোম করতে তো অনেক খরচা লাগে। না, যারা বলে থাকে তাদের আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে নবগ্রহের হোম করতে আমার যেটুকুনি জিনিস কিনতে লাগবে সেইটুকুনি আপনি দেবেন। এবং এই যে সামনে 24 তারিখে আপনার কৌশিকী অমাবস্যা আসছে, কৌশিকী অমাবস্যার সময় আমি প্রত্যেকের জন্য একটা অফার রাখি যে খুব কম টাকার মধ্যে আপনারা লিমিটেশনে যাতে করতে পারেন, কাজটা করিয়ে নিতে পারেন। কারণ দেখুন, অনেকের স্বাদ আছে, সাধ্য নেই। সেই জন্য আমি তাদের জন্য তাদের পাশে বরাবর ছিলাম, এখনও থাকবো। কাজে আপনাদের যদি কখনো মনে হয় যে এরকম সমস্যাগুলো সমাধানগুলো আমরা করিয়ে নিতে চাই, কারণ আমি এতগুলো পাথর পড়ার পক্ষে নই, পাথরের থেকে কিন্তু এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে। আপনার যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, নাম লিখিয়ে নেবেন এবং টাকা এক্ষুনি দিতে হবে না, টাকা পরে পাঠাবেন, কিন্তু নামটা লিখিয়ে নেবেন যে আমি কাজটা করাবো। তা এটাতে দেখবেন আপনি কিন্তু ওই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবেন। এবং প্রত্যেককে ভিডিও পাঠানো হবে এবং প্রত্যেকের রেমেডিগুলো আমরা কুরিয়ারে আমার দায়িত্বে আমি নিজে সবার হাতে কাছে পাঠিয়ে দেবো। আজকে এখানে শেষ করছি। নমস্কার।